মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর মাছ চোর শওকাত মাছ চোর, বুম বাঁধা কাজর শওকাত মাছ চোর, মোখালির গাজাখোর শওকাত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। ফেঁসে গেছেন শওকত মোল্লা। অবশ্য ফাঁসার কাজই করেছেন নিশ্চয়ই। এনআইএ কঠিন ধারা যুক্ত করেছে। ইউএপিএ ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা যোগ করল এনআইএ, অনুমতি দিল আদালত। নিচে লেখা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই রাজ্য পুলিশের কাছ থেকে মামলাটি গ্রহণ করার পর এনআইএ তদন্ত করছে আর ইউএপিএ ধারা যুক্ত করেছে। কঠিন ধারা। এ ধারা মানে সহজে আর বেল হবে না, সহজে বের হতে পারবেন না শওকত মোল্লা। কঠিন ধারা। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা বেআইনি কার্যকলাপ বিরোধী আইন। এমনিতে অন্যান্য মামলাতে 90 দিনের মধ্যে চার্জশিট জমা না করলে বেল হওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু এক্ষেত্রে অন্তত 180 দিন যদি চার্জশিট পেশ নাও হয় আটকে রাখা যায়। তারপরে তো আরও অনেক ব্যাপার আছে। কঠিন ধারা। এই ধারাতে একেবারে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যু দণ্ড হতে পারে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, অনেক কিছু, মানে কঠিন ধারা। একটা দেশবিরোধী কার্যকলাপের মতো একটা বিষয় আর কি, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন। কঠিন ধারা। ফলে সহজে আর বের হতে পারবেন না শওকত মোল্লা। যে খবর আমরা দেখতে পাচ্ছি যে ওনার বিরুদ্ধে এই ধারা যুক্ত করেছে এনআইএ এবং আদালত অনুমতি দিয়েছে। কি হলো এবার দিদি কি বলবেন? ভোটের সময়ে দিদি কি বলেছিলেন ওনার এলাকাতে গিয়ে? আমার ডান হাত, তাকে এই করার চেষ্টা হচ্ছে, ওই করার চেষ্টা হচ্ছে বলেছিলেন না? এবার দিদি পরিচয় দেবেন তো? এবার বলবেন তো যে হ্যাঁ শওকত মোল্লা আমার ডান হাত, নাকি এবার মুখ লুকিয়ে রাখবেন আর কোনো পরিচয় দেবেন না? কারণ এনাদের একটা অভ্যেস আছে, যখন কেউ ফেঁসে যাচ্ছেন না বা অন্য কারোর বিরুদ্ধে কোনো সিরিয়াস অভিযোগ এসে যায় তখনই চিনতে পারেন না, বলে না না কোথায় আমার সঙ্গে যোগ, হ্যাঁ পরিচিতি ছিল একটু আধটু, ছবি কখন উঠে গেছে, মানে এরকমভাবে এড়িয়ে যান। তাই বলছি, যখন শওকতের বিরুদ্ধে ইউএপিএ ধারা যুক্ত করে দিল এনআইএ এবং আদালত পারমিশন দিয়েছে, মঞ্জুর করেছে, তো এরপর আর বলবেন তো দিদি যে কথাটা ভাঙড়ে গিয়ে বলে এসেছিলেন ভোটের সময়? কি বলে এসেছিলেন দর্শক একটু শোনাই। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতারে ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না।
বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। এইসব বলেছিলেন। আবার ইনি যেটা শুরুতে এই গানের শুরুতে শুনলেন, বলেছিলেন তুই তো বম বাঁধিস। তিনি হয়ে গেলেন ডান হাত। তার মানে উনি কি বুঝতে পারছেন? তো এবার তাহলে একটু পাশে দাঁড়ান। শওকত মোল্লার বিরুদ্ধে এত কঠিন ধারা যুক্ত করছে এনআইএ, মানে ভবিষ্যৎ তো অন্ধকার। তো এবার একটু দাঁড়ান, একটু পরিচয় দিন, একটু লড়তে যান। আপনি তো আইনজীবী, একটু লড়তে যান শওকত মোল্লার হয়ে। এত কিছু দেবেন বলেছিলেন, ভোটের সময় গিয়ে ভাঙড়ে গিয়ে বাজার গরম করে এসেছিলেন। তো এবার শওকত মোল্লার বিরুদ্ধে এরকম কেস হয়ে গেল, এবার একটু পাশে দাঁড়ান। আর দাঁড়াবেন তো, আর কিছু বলবেন তো, আর চিনতে পারবেন তো। এবার পরিবারের লোকেরও এবার তাদেরও দেখা উচিত দিদি এই সময় কতটা পাশে থাকেন। খুব তো উস্কেছেন, খুব তো কাজ করিয়েছেন। বম বাঁধিস বলেছিলেন, বম বাঁধার কাজটা করানো হতো ওনাকে দিয়ে। দর্শক, যে ঘটনাটা ঘটেছিল ভোটের আগে, সেটা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া বলে একটি জায়গা রয়েছে, তার দক্ষিণ বামুনিয়া একটি পোড়ো বাড়িতে বম বাঁধা চলছিল। বম বাঁধা বলতে শুধু ভাঙড়ের জন্য না, যেটা ধারণা করা হচ্ছিল যে গোটা রাজ্যেই বোমার সাপ্লাই, মানে একটা বড় অংশে বোমার সাপ্লাই দেওয়ার জন্যই কার্যত টেন্ডার দেওয়া হয়েছিল শওকতকে। শওকত তার লোকজনদেরকে দিয়ে বম বাঁধাচ্ছিলেন এমনটাই অভিযোগ। তো ওখানে বিস্ফোরণ হয়ে যায়, তাতে একজন মারাও যান, আরও অনেকে জখম হন। যারা জখম হন তাদেরকে ওনারই কাছের এক নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই সব আসলে জানি না, তখনকার পুলিশ তো এরকমই, খোঁজ হয়তো আগে থেকে দিয়ে দিয়েছিল আমরা যাচ্ছি। তো পরে এনআইএ দায়িত্ব নেয়, নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্তের দাবি করেন, পরে এনআইএ আসে। তো এই হচ্ছে ঘটনা। তো এনআইএ তদন্তে নেমে বুঝতে পেরেছে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এবং তারপর মানে ওই যে মৃত্যু ইত্যাদি তথ্য প্রমাণ লোপাটের বিষয়েও নির্দেশ ছিল এই শওকত মোল্লার। আসলে তাদের যোগ আছে, তাই তারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। বডিটাকে নিয়ে যে ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে মানে পাচার করছিলেন, সরিয়ে দিচ্ছিলেন, তাকে ধরা হয়। তারপর আস্তে আস্তে সব জানাজানি হয়, মানে আরও আস্তে আস্তে নামগুলো উঠে আসে। তার মধ্যে শওকতের নামটা উঠে আসে। এনআইএ তদন্তে নেমে শওকতকে গ্রেপ্তার করে। আপনারা দেখেছেন শওকতকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, উনি নাকি বাংলাদেশ পালাচ্ছিলেন। চুনাখালির কাছে ঘোরাঘুরি করছেন, লোকজন চিনতে পারেন, ধাওয়া করেন, আবার চলে আসেন। এদিকে ফেরার ঘোষণা করে দেওয়া হয়। উনি বুঝে গেছেন হাকু খারাপ। তারপর নাকি ওনার পরিবারের বক্তব্য, উনি নাকি সারেন্ডার করতে যাচ্ছিলেন এনআইএর অফিসে, যদিও চিংড়িঘাটার কাছে এনআইএ ধরে। তারপর থেকে জেলবন্দি রয়েছেন। তো এখন যে খবরটা সামনে আসছে যে ইউএপিএ ধারা দিয়ে দেওয়া হয়েছে, তো এবার খেল খতম, পুরো খেল খতম। অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন এই ভাঙড় বা এইসব এলাকা, এই শওকত মোল্লারা যেগুলো ডেরা হিসেবে রাখতেন, এটা একটা তো এখানে প্রোডাকশানও হতো, আবার ওই মুঙ্গের থেকে অস্ত্রশস্ত্র যেগুলো আসতো, মানে ওই এলাকাটা যেন কার্যত সাব ডিলারের একটা জায়গাতে রূপান্তরিত হয়েছিল। মানে ওখানে এসে সব সাপ্লাই হতো, বাইরের রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে মালপত্র আসতো, ওখানে জমা হতো, ওখান থেকে সাপ্লাই হতো। এই যে শওকত মোল্লার হয়ে এত কেন ওনারা খাতির দেখাতেন পিসি ভাইপো? কারণ হচ্ছে শওকত মোল্লা শুধু ওনার এলাকায় দমন পীড়ন করে পলিটিক্যাল ফায়দা তুলতেন না, শওকত মোল্লা রাজ্যের একটা বড় অংশে প্রভাব খাটাতেন, বা তাকে দিয়ে লোকজন সাপ্লাই দেওয়া সেটা হতো, এমনকি নন্দীগ্রাম পর্যন্ত। সে খবর সামনে এসেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। শুভেন্দু অধিকারী ওখানকার লোক, সুতরাং তার এলাকায় ডিস্টার্ব করতে হবে, তার এলাকায় হারাতে হবে, তার এলাকায় প্রভাব খাটাতে হবে। তো ওখানেও বাইরে থেকে লোক জড়ো করা হতো, এবং সেই লোক জড়ো করা বা সাপ্লাই দেওয়ার যে বিষয়টা, সেখানেও শওকত মোল্লার হাত থাকতো, এমনটাই মানে কথিত আছে বা অভিযোগ আকারে আছে। তদন্ত হলে আরও পরিষ্কার হবে। তো শওকত মোল্লা একটা বড় হ্যান্ড। এই যে বলেন আমার ডান হাত কোন সেন্সে ডান হাত? উনি তো নিজেই বলেছিলেন যে তুই তো বম বাঁধিস।
তার মানে ডান হাত মানে ওই রকম ডান হাত, মানে একেবারে মানে অস্ত্রের হাত আর কি। তার মানে উনি নিজেই বলে দিচ্ছেন যে আমার ডান হাতটা ওই অস্ত্র শস্ত্রে, দমন পীড়ন, জোর জুলুম, বোমা ইত্যাদি। এই তো ছিলেন নেত্রী। এখন ডান হাত ব্যাস খপ করে ডান হাতকে ধরে নেওয়া হয়েছে। এবার দিদির পাত্তা নেই। দেখবেন দিদির কোনো পাত্তা পাবেন না, দিদির কিছুই বলবেন না, বরং এবার চিনতেই পারবেন না, প্রশ্ন করলে বলবেন না। কারণ শওকত মোল্লাকেও যদি ভালো করে জিজ্ঞাসাবাদ করা হয়, তার কাছ থেকে উঠে আসবে যে তিনি যেসব কাজগুলো করতেন বা করতো সেগুলো কার নির্দেশ, সেগুলো উঠে আসবে। ফলে আর চিনতে পারবেন না দিদিমণি, আর চিনতে পারবেন না। প্রত্যেক ক্ষেত্রে দেখেছেন, একাধিক ক্ষেত্রে না চেনার ভান করা। তো যাই হোক, যেটা বলতে চাই আমি শেষে, তাহলে পেলেনটা কি শওকত? জীবনে কিছু করেছেন, ওই জায়গা জমি শুনেছি, কিন্তু আলটিমেট জীবনটা কি দাঁড়ালো? পরিবারটার কি হবে এবার? আর আমি তো যা দেখছি যে তৃণমূল কংগ্রেসের মানে এই ধরনের নেতার ক্ষেত্রে এই প্রথম কারো বিরুদ্ধে এইরকম কঠিন ধারা লাগলো। হয়তো আরও অনেকের ক্ষেত্রে লাগবে। মানে এই ধরনের কঠিন ধারা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা এমএলএ তার বিরুদ্ধে লাগলো। কঠিন ধারা, এক কথায় বললে বোঝায় কঠিন ধারা। তো তাহলে পেলেনটা কি? দিদিমণি কি করলেন তাহলে আপনাদের জন্য? শেষ পর্যন্ত ইউএপিএ ধারাতে আটক হয়ে গেলেন, কি পেলেন তাহলে? খুব ভালো লাগছে তো। আমি পরিবারের লোকেদেরকেও বলতে চাই, কি করেছেন আপনাদের বাড়ির লোকটা? কেন তাকে কন্ট্রোল করেননি? কেন বলেননি যে এখন যে ক্ষমতা মমতা দেখাচ্ছেন, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা চলে গেলে আমাদের কি হবে? কেন এইসব? শুধু এই ভাঙড়ের এই ঘটনা? এর আগে আরও অনেক ঘটনা ঘটেছে। শওকতের বিরুদ্ধে অভিযোগ, মানুষকে মেরে ফেলা, খুন করা অভিযোগ। একবার পঞ্চায়েত ভোটের সময় নিশ্চয় মনে আছে, ভাঙড়ে বিরাট একটা মানে প্রতিরোধ হয়েছিল। বাইরে থেকে লোকজন এসে বোমা বন্দুক নিয়ে এসছিল, তার সঙ্গে লড়ে তাদের কয়েকজনকে মেরে ফেলেছিলেন ভাঙড়ের লোকেরা, মানে পাল্টা প্রতিরোধে। মানে মারতে এসেছিলো, তাদের পাল্টাতে তারা মারা গেছিল। মারা যাওয়ার পরে সেই বডি কার, সেই বডির মানে ক্লেম করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাইরে থেকে আসা। পরে আবার পরিচয় পাওয়া যায়। তো জানা গেছিল যে সেই লোকগুলোকে ওই শওকত মোল্লারা পাঠিয়েছিলেন এলাকাতে অশান্তি পাকানোর জন্য। তো অনেক অভিযোগ আছে শওকতের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। এবং আমারও খুব মনে পড়ছে 21-এর ভোটের পরে যখন রেজাল্ট তৃণমূল কংগ্রেস আবার কোনো কারণে ছিনিয়ে নিল, এই শওকত মোল্লা বুলডোজার নিয়ে করে কীরকম ভাঙচুর করেছিলেন একেবারে এলাকাতে, কি অত্যাচার করেছিলেন। আমি বলেছিলাম রেজাল্টের পর দেখবেন যেদিন কাউন্টিংটা হচ্ছে, যখন দেখা যাবে যে রেজাল্ট উল্টো দিকে, শওকত মোল্লার খোঁজ পাওয়া যাবে না। সত্যিই খোঁজ পাওয়া যাচ্ছিল না, সত্যিই লুকিয়ে পড়েছিল। আর আপনিও বলতে ইচ্ছে করে না। তো এই তো দশা। লাভটা কি হলো? আমি এটা দেখি, যেটা বলতে চাই যে এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য ওভারঅল সে অর্থে কিছুই করেনি। তৃণমূল কংগ্রেস যেটা করেছে, মুসলিমের কিছু লোককে গুন্ডা মাস্তান বানিয়েছে। টোটাল মুসলিমের কোনো ডেভেলপমেন্ট হয়নি তৃণমূল কংগ্রেসের আমলে। ভোট আদায় করে নিয়েছে, চুঁচে নিয়েছে ভোট। ওই কিছু সুরসুরি আর কিছু গুন্ডাক তৈরি করে তাদেরকে দিয়ে কন্ট্রোল করেছে। এই শওকত মোল্লা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা সন্দেহ আছে, পীর সাহেবদের বিরুদ্ধে উল্টোপাল্টা খিস্তি টাইপের করতেন বা করতো। মানে এইরকম কিছু গুন্ডা বানানো হয়েছিল মুসলিমদেরকে কন্ট্রোল করার জন্যে। যেখানে সুরসুরি দিয়ে হতো না, সেখানে দমন পীড়ন করা হতো। তো এই গুন্ডা বানিয়েছে, আর কিছু করেনি মুসলিম কমিউনিটির জন্যে। তো যারা গুন্ডা হয়েছিল, এবার বুঝুন বা বোঝো কি ঠেলা, কি জ্বালা। সারা জীবন গুন্ডামি চলে না তো। আর যে রেকর্ড গুন্ডামি করে রয়েছে, তার ভিত্তিতে এখন তদন্ত চলছে, বিচার হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। ফলে ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আর কেউ ওই রকম উস্কে ফুসলিয়ে কাজগুলো করিয়ে নেবে তার কোনো স্বার্থে। যখন সমস্যায় পড়ে যাবেন, তখন তার পাত্তা পাওয়া যাবে না, নিজেরা ফেঁসে যাবেন। আমি এটা বারবার সাবধান করার চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেস থাকাকালীন, ক্ষমতায় থাকাকালীন, যে তৃণমূল নেত্রী বা ওই ভাইপোর কথা শুনে চলবেন না। ফেঁসে গেলে আপনি ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে। তখন এই পিসি ভাইপোর পাত্তা পাওয়া যাবে না, দেখা পাওয়া যাবে না, বাঁচাতে পারবেন না। ফলে সাবধান হননি অনেকে, কেউ হয়েছেন, অনেকে হননি। যারা হয়েছেন তারা বেঁচে গেছেন, যারা হননি তারা ফেঁসে গেছেন, পরিষ্কার। এই শওকত মোল্লার কম দাপট ছিল, শাহজাহানের কম দাপট ছিল, জাহাঙ্গীরের কম দাপট ছিল। আজকে কোথায় সব?
আজকে কোথায় সব? কে বাঁচাতে আসছে? কে বাঁচাতে পারবেন? ফলে যদি নিয়ম নীতি মেনে না চলা হয়, ওই কারো কথাতে আর কিছু লোভে আমি বিরাট হয়ে গেছি, পেটে কিছু নেই, এদিকে বিরাট বড় কিছু হয়ে গেছি ভাবনা, আর কেউ ভাবাচ্ছেন ওহো শওকত আমার খুব ভালো লোক, ও খুব অ্যাক্টিভ, ফুলে ফেপে একাকার, সবাইকে হুমকি মারধর, এমনকি যারা ইউটিউবার তাদেরকেও হুমকি, সবাইকেই হুমকি। তা আজকে কী অবস্থা হলো শওকতের? এটা একটা উদাহরণ যে অতিবার বেরো না, মুশকিল আছে। এটা একটা উদাহরণ। যারা এইসব করেছেন গুন্ডামি মাস্তানি, তাদের একে একে ধরা হচ্ছে। অনেকে ভাবছেন আমি তো এখনও ধরা পড়িনি ভাবছেন কি থেকে যাবেন? সরকার তো সবে এসছে, এখন গ্রিপে নেওয়ার চেষ্টা করছে, সব কিছু বোঝার চেষ্টা করছে। আর জেলগুলোতে এমনি ভর্তি হয়ে রয়েছে। ছাড় কারো পাওয়ার কথা না, যারা গুন্ডামি মাস্তানি করেছেন কারো কথা শুনে। যেমন সাবধান হননি, তেমনি খেসারত দিতে হবে। শুধু দেখুন শওকত মোল্লার কি হয়, আর বাকিরাও ওয়েট করুন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।